হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। অ্যান্সারটা দেখে নাও। প্রাচীন ভারতে কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি, তাই প্রাচীন ভারতে ইতিহাস জানার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করতে হয়। খনন কার্যের ফলে মাটির তলা থেকে যেসব নিদর্শন পাওয়া যায় সেগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়: লিপি, মুদ্রা আর স্থাপত্য ভাস্কর্য। এবারে দেখো, প্রথম যেটা আছে লিপি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হলো লিপি। কারণ প্রাচীন ভারতের রাজারা তাদের কীর্তিকাহিনী, আদেশ উপদেশ ইত্যাদি পাহাড়ের গায়ে, পাথরের স্তম্ভে, তাম্র ফলকে খোদাই করে রাখতেন। ফলে ওইসব লিপি বা লেখ থেকে রাজাদের নাম, রাজত্বকাল, শাসন প্রণালী, রাজ্য বিজয় প্রভৃতি বহু বিষয়ে জানা যায়। লিপিকে দুভাগে ভাগ করা যেতে পারে: দেশীয় লিপি এবং বিদেশি লিপি। এবারে দেখো, দেশীয় লিপিতে কি বলা হচ্ছে। ভারতের সবচেয়ে প্রাচীন দেশীয় লিপি হলো হরপ্পা সভ্যতার লিপি, তবে এই লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মৌর্য সম্রাট অশোকের সময় ব্রাহ্মী ও খরষ্টিতে লেখা শিলালিপি ও স্তম্ভলিপিগুলি মৌর্য ইতিহাস নানাভাবে সাহায্য করেছে। 1837 সালে ইংরেজ প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সিপ প্রথম অশোকের লেখাগুলি পাঠোদ্ধার করেন। এগুলির প্রাপ্তিস্থান এবং বিষয়বস্তু থেকে অশোকের সাম্রাজ্যের সীমা, প্রতিবেশী রাজার সঙ্গে তার সম্পর্ক, রাষ্ট্র শাসনের চরিত্র, জনকল্যাণমূলক পদক্ষেপ, তার প্রচারিত ধর্মের স্বরূপ ইত্যাদি সম্পর্কে জানা যায়। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হরিসেন, এটা রবি সেনের এরান শিলালিপি, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি থেকে তাদের শাসন, রাজ্যজয় ও অন্যান্য কৃতিত্ব জানা যায়। এছাড়া ধর্মপালের খালিমপুরের তাম্রলিপি, সেন যুগের দেওয়াপাড়া প্রশস্তি প্রভৃতি লেখাগুলি ভারতের অমূল্য সম্পদ। পরের পয়েন্ট আছে দেখো, বিদেশি লিপি। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের বাইরে বিভিন্ন স্থানে যেসব লিপি পাওয়া গেছে সেগুলি থেকে প্রাচীন ভারতীয়দের ভারতের বাইরে উপনিবেশ ও বাণিজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পশ্চিম এশিয়ায় প্রাপ্ত বোঘোজকই শিলালিপি থেকে ভারতে আর্যদের আগমনের সময়কাল ও ব্যাবিলন ও আসিরিয়ার সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদান সম্পর্কে জানা যায়। আবার পারস্যের পারসেপলিস নগরে প্রাপ্ত নকশ ই রুস্তম শিলালিপি থেকে পারসিকদের উত্তর পশ্চিম ভারতের রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। এবার পরের পয়েন্ট হচ্ছে মুদ্রা। খনন কার্যের ফলে ভারতের বিভিন্ন স্থানে প্রচুর দেশীয় ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। মুদ্রা থেকে রাজার নাম, বংশ পরিচয়, ধর্ম, সন, তারিখ, ধাতুর ব্যবহার, অর্থনৈতিক পরিচয় ইত্যাদি জানা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, একমাত্র মুদ্রা থেকেই জানা যায় যে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টপূর্ব 1ম শতক পর্যন্ত পাঞ্জাবে প্রায় 30 জন ব্যক্তিও গ্রিক শাসক রাজত্ব করেছিলেন। আবার কুষাণ, পার্সিয়ানদের ইতিহাস রচনায় মুদ্রা হলো মেরুদণ্ড। মুদ্রার
মুদ্রার প্রাপ্তি স্থান থেকে শাসকদের রাজ্যসীমা যেমন জানা যায়, তেমনই জানা যায় বহির্ভারতের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক। মুদ্রায় ব্যবহৃত বিভিন্ন ধাতুর গুণমান দেখে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা বোঝা যায়। আবার মুদ্রার গুণগত মানের অবক্ষয় থেকে আর্থিক দুরবস্থার কথা বোঝা যায়। দক্ষিণ ভারত থেকে প্রাপ্ত রোমান মুদ্রা থেকে ভারত রোম বাণিজ্য সম্পর্কের কথা জানা যায়। ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়কাল। মুদ্রা থেকে যে সব কাল জানা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো কনিষ্কের শকাব্দ, প্রথম চন্দ্রগুপ্তের গুপ্তাব্দ, হর্ষবর্ধনের হর্ষাব্দ প্রভৃতি। মুদ্রা থেকে ধর্মীয় ইতিহাস জানা যায়। কোন 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 কুষাণ রাজার বলছে কোনো কুষাণ রাজার মুদ্রায় বিষ ও শিবমূর্তি থাকায় অনুমান করা হয় যে কুষাণ রাজারা শৈব ছিলেন। প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর মূর্তি, সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনা বাধারত মূর্তি থেকে ধর্মমত ও ব্যক্তিগত রুচিবোধ জানা যায়। সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞ করে তার মুদ্রায় অশ্বের মূর্তি খোদাই করান। তারপরে পরের পয়েন্ট যেটা আছে দেখো, স্থাপত্য ও ভাস্কর্য। খনন কার্য চালিয়ে প্রাচীন ভারতে বহু স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব অপরিহার্য। সিন্ধু নদের উপত্যকায় বিহারের সারনাথ, অজন্তা ইলোরার গুহা মন্দির ও গুহাচিত্র, সাঁচি স্তূপ, বুদ্ধ গয়া মন্দির প্রভৃতি প্রাচীন ভারতের উন্নত স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন। এবার আছে মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অতুলনীয়। মধ্যযুগ থেকে লিখিত ইতিহাস পাওয়া গেলেও প্রত্নতত্ত্বকে একেবারে বাদ দেওয়া যায় না। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার অনেক সময় আমাদের প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছে। প্রত্নতত্ত্বের সাহায্যে যে ইতিহাস রচনা হয় তা বিজ্ঞান ভিত্তিক। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।